শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। যাচ্ছি মূল আয়োজনে। নির্বাচনের খবরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি ঋণ কিংবা টাকা ছাপিয়ে নয়, আগামীতে বিনিয়োগ গতি ফেরাবে অর্থনীতির। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের পুঁজিবাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, নিয়ন্ত্রক সংস্থার অদক্ষতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ডুবতে বসেছিল দেশের পুঁজিবাজার। তবে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও সুশাসনে জিরো টলারেন্স নীতির কারণে ধীরে ধীরে অবস্থার উন্নতি ঘটছে এ খাতের। বিদেশি বিনিয়োগ টানতে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদী নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। রাজধানীতে ব্র্যাক ইপিএল আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটে বক্তারা বলেন, সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে বাংলাদেশ। Bangladesh uniquely well in the current geo-economic fracturing that is taking place around the world. Nobody can guarantee returns, but if you hold on, you will probably be ahead in terms of your returns. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণায় নড়েচড়ে বসছেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রচুর প্রস্তুতি নিচ্ছে, যার ফল আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে বিশাল একটা ডেলিগেশন জাপান থেকে আসছে বাংলাদেশে বিনিয়োগ করার উদ্দেশ্যে। সুতরাং আগামীর বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী থেকে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের ফলে পুঁজিবাজারে লুটপাট বন্ধ হয়েছে, ফলে বাজার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। We are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is here, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. গণ অভ্যুত্থানের পরও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল, যা ব্যতিক্রম ঘটনা বলেও দাবি করেন আনিসুজ্জামান চৌধুরী। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আসলে দেশের এই মুহূর্তে যে রিপোর্টে আমরা যেটি দেখলাম, যে পরিবেশ, বিনিয়োগ পরিবেশের কথা বলছিলেন, আসলে বিনিয়োগের পরিবেশটি আসলে কি, সেটি আমরা জানতে চেষ্টা করব। এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আজ আমরা একজন অতিথিকে আমাদের সাথে যুক্ত করেছি। বিটিএমই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব সালেউজ্জামান খান। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা করতে চাই দেশে আসলে বিনিয়োগের পরিবেশ কতটা নিশ্চিত হয়েছে এবং কতটা বিনিয়োগের পরিবেশ ফিরছে বলে মনে করেন। জনাব সালেউজ্জামান খান, আপনি যদি আমাদের সাথে এই বিষয়ে যুক্ত করতেন। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, 1 বছর আগে আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হলো, এরপরে অনেকগুলো কারেকশন হয়েছে, যেরকম আমাদের ব্যাংকিং সেক্টরে, গ্যাসের সেক্টরে, এবং মানুষের মধ্যে একটা স্বস্তি কিন্তু ফিরে এসেছে লাস্ট কয়েক মাসের মধ্যে। আমাদের যারা ব্যবসায়ী তারা কিন্তু যখন বিনিয়োগ করে একটা লং টার্ম প্ল্যান করে আমাকে বিনিয়োগ করতে হয়, কারণ 6 থেকে 7 বছর লাগে একটা বিনিয়োগকে রিটার্ন আনার জন্য মিনিমাম। যদি এর মধ্যে নতুন কোনো পলিসি আসে তাহলে আমাদের বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। আমরা দেখেছি আমাদের বর্তমান সরকার, ওনারা বর্তমানে একটা নির্বাচনের মাস বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর ফলে গত 1 বছর যাবত যে বিনিয়োগগুলো আমাদের অফ হয়েছিল সেগুলো আমরা প্ল্যান করছি যে কিভাবে ইলেকশনের পরে গভর্নমেন্ট নতুন পলিসি নেয়, লং টার্ম পলিসি, সেই ফলে আমরা ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানিং করতেছি। আর বহির্বিশ্বে আমাদের যারা ক্রেতা আছে, আমি এক্সপোর্টের সাথে জড়িত, তারাও কিন্তু অপেক্ষা করতেছে যে একটা নির্বাচিত সরকার আসলে যদি 5 বছরের জন্য একটা প্ল্যানিং করে যে আমার ট্যাক্স কাঠামো কি হবে, আমার গ্যাসের নিরাপত্তা কি হবে, আইন শৃঙ্খলা উন্নতি হবে কিনা,
সেগুলো ভিত্তি করে তারাও কিন্তু প্ল্যান করতেছে বাংলাদেশ থেকে কিভাবে এক্সপোর্ট বাড়ানো যায় বা ইম্পোর্ট বাড়ানো যায়। আর একজন উদ্যোক্তা হিসেবে আমি মনে করি অলওয়েজ লং টার্ম আমাদের একটা ডিসিশন দরকার, যা আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশে আমাদের যত ইনভেস্টর আছে তাদের মধ্যে একটা স্বস্তির ভাব কিন্তু আমরা দেখতেছি, যে আশা করি নির্বাচনের পরে আমাদের একটা লং টার্মের আমরা ভীষণ পাবো, যার ফলে আমাদের গ্রোথ বাড়বে এবং আমরা যা বিনিয়োগ করতে পারি। আহ, জনাব সালেহুজ্জামান, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আমরা তো আসলে যে বিষয়টি দেখেছিলাম যে গত এক বছরে অর্থাৎ 5 আগস্টের পরে ব্যবসায়ীদের মধ্যে একটি উদ্বেগ শঙ্কা কাজ করছিল। আসলে তারা নানান ধরনের প্রতিবন্ধকতার শিকারও হয়েছে। একদিকে যেমন বিনিয়োগে তারা আস্থা রাখতে পারেনি, অন্যদিকে আসলে তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নানান ধরনের সংকটের মধ্যে পড়তে হয়েছে। সেই বিষয়টি আপনারা কিভাবে দেখেছেন এবং সেই সংকটগুলো আসলে কেমন ছিল এবং বর্তমান চিত্র কেমন? দেখেন, আমরা কিন্তু 5ই আগস্টে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা বিপ্লব, যেটা আমরা সবাই কিন্তু এটা ফেস করেছি। আর বিগত সরকার আমলে যে ধরনের অন্যায় দুর্নীতি বা যেগুলোই হয়েছে, আমরা কিন্তু সাফারার কিন্তু বাংলাদেশের জনগণ। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে। আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখেছি ব্যাংকিং সেক্টর থেকে লক্ষ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে। আজকে ব্যাংকিং সেক্টর যে বিপদের মধ্যে আছে এবং বাংলাদেশের 16 কোটি লোক যে বিপদের মধ্যে আছে, এবং যে ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছে তাকেও এই টাকা শোধ করতে হবে, যে জীবনে কখনো লোন নেয়নি তাকেও এই টাকা শোধ করতে হবে। তাহলে আমাদের প্রতিটি মানুষ, যিনি ব্যবসায়ী বা চাকরিজীবী, সবাই কিন্তু এর জন্য সাফার করতেছি। বর্তমান সরকার আসার পর ব্যাংকিং সেক্টরকে নতুন করে সাজানোর জন্য যে চেষ্টা চালাচ্ছে সেজন্য আমি সাধুবাদ জানাই, বাট এটা খুব কঠিন কাজ। আমাদের বর্তমান গভর্নর সাহেব উনি যথেষ্ট চেষ্টা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এখন একটু ব্যাংকিং সেক্টর একটু কিন্তু সুবাতাস আসার কিন্তু আমরা দিন দেখতেছি। ব্যাংকগুলো তারা কঠোর হয়েছে এবং ভবিষ্যতে যে নতুন সরকার হবে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এই ব্যাংকিং ব্যবস্থাকে ঠিক রাখা। কারণ এই ব্যাংকিং এর সাথে কিন্তু অনেক টাকা পাচার হয়ে গেছে, যেটা আমার পকেটে নাই, আমার ক্যাশে নাই, সেই টাকাটা কিন্তু আমাকে কেউ দিবে না, আমাকে আর্ন করতে হবে। তাই আমি মনে করি বর্তমান সরকার যারা আছেন তারা হয়তো আর কিছুদিন পর নির্বাচনের মাধ্যমে তা ট্রান্সফার করবে, বাট ভবিষ্যতে যারাই সরকার গঠন করুক তাদেরকে কিন্তু এটা কন্টিনিউশন চালাতে হবে। এটা জাতি এবং সরকার সবার জন্য একটা কঠিন টাইম আসবে, বাট আমি মনে করি 16 কোটি লোক আমরা কিন্তু কর্মক্ষম এবং আমাদের শ্রমিকরা যথেষ্ট পরিশ্রম করে এবং আমরা ব্যবসায়ীরাও যথেষ্ট পরিশ্রম করতেছি। এবং যদি একটা সুন্দর নির্বাচন, ভালো নির্বাচন হয় এবং দেশের আইন শৃঙ্খলা আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এবং আমাদের যেই বাণিজ্য ঘাটতি ইউএস এর সাথে যেটা আমরা দেখেছি, এবং আমরা ভালো একটা কিন্তু আমাদের বর্তমান বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে একটা ভালো একটা রেজাল্ট এনেছি এবং ভবিষ্যতে ভালো হবে। যদি আমরা সঠিক সময় ব্যাংকিং সাপোর্ট পাই এবং আমাদের যে গ্যাসের নিরাপত্তা সাপ্লাই চেইন যদি ভালো হয়, তাহলে আমরা মনে করি আমরা নেক্সট 4-5 বছরের মধ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে আমাদের এক্সপোর্ট বাড়াতে পারবে। জনাব জামান, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রতিবেদনে দেখছিলেন যে রাজনৈতিক নেতারা এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে এখন বিনিয়োগের জন্য একটি পরিবেশ তৈরি হয়েছে বা হচ্ছে, এবং সেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আহ্বান জানানো হয়েছে যাতে বিনিয়োগ হয়। এটি কি আপনি কিভাবে দেখবেন? এখানে বলা হয়েছে যে নির্বাচনের যে একটি রোডম্যাপ বা একটি সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এটির কারণে কি তারা দাবি করছেন যে বিনিয়োগের পরিবেশ ফিরছে? দেখেন, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি যদি মনে করি যে আমি একজন ব্যবসায়ী বা আমি একটা বিনিয়োগকারী, যদি মনে করি যে নেক্সট একটা ইলেকশন আসবে, এরপর একটা 5 বছরের জন্য একটা গভর্নমেন্ট আসবে, 5 বছর আমি একটা লং টাইম একটা পলিসি পাবো, তাহলে কিন্তু আমি আমার বিনিয়োগটাকে মনে করব যে 5 বছর আমি একটা নিয়মের মধ্যে চলতে পারবো। এই দৃষ্টিকোণ থেকে কিন্তু ব্যবসায়ীরা মনে করতেছে ইলেকশন হওয়ার যে ঘোষণা, তার ফলে কিন্তু আমার একটা ইনভেস্টমেন্ট নেওয়ার একটা সুযোগ কিন্তু আমাদের কিন্তু আসতেছে। আর যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, আমি এটার টাইম জানি না, 1 বছর থাকবে না 1.5 বছর থাকবে, নতুন আইন আসবে কিনা, সেজন্য এই কারেকশন টাইমটা কিন্তু সবাই কিন্তু ব্যাংকে এফডিআর করেছে। আপনি দেখবেন এফডিআর এর রেট ব্যাংকে কিন্তু গত 1 বছর কিন্তু বেশি ছিল। আর বর্তমানে ব্যাংকেও কিছু কিছু ব্যাংকে, ভালো ব্যাংকগুলো কিন্তু বিনিয়োগকারী খুঁজছে, এবং আজকে নির্বাচনের যে ডেট বা মান ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা এসেছে যে নির্বাচনের পরে একটা ভালো সময় আসবে, যার ফলে বিনিয়োগকারীরা তার বিনিয়োগকে একটা সঠিক জায়গায় তারা ইনভেস্ট করতে পারবে। আর নির্বাচন হওয়ার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তিতে আসবে। আপনারা জানেন যে গত 15-20 বছর
17 বছর আমরা কিন্তু নির্বাচন ভালোভাবে হয় না বিদায়ী কিন্তু আজকে 15 আগস্টের হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে এরকম পুনরাবৃত্তি হবে না, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে এবং আমরা যারা ব্যবসায়ী আমরা আসলে কোনো সরকারি দল বা কোনো বিরোধী দল ত্যাগ না লাগিয়ে ব্যবসায়ীরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব নির্দলীয় ভাবে। তাহলে আপনি কি মনে করছেন যে নির্বাচিত সরকার বা জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসে এরকম একটি সরকারের উপরে দেশি বিদেশি বিনিয়োগকারী আস্থা রাখে? দেখেন, আমরা তো সবসময় নির্বাচিত সরকারই চেয়েছি এবং এটাই আমাদের দাবি, এবং নির্বাচিত সরকার আসলেই আসলে মানুষের মধ্যে স্বস্তি হবে। আর নির্বাচিত সরকার প্লাস একটা লং টাইম সরকার, অ্যাটলিস্ট যারা 5 বছর ক্ষমতায় থাকতে পারবে। কারণ আপনি প্রথম বছর একটা প্ল্যানিং করলেন এবং 1 বছর পরে সেটা চেঞ্জ করে পেলেন, নতুন সরকার আসছে, তাহলে কিন্তু বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকে ঝুঁকিপূর্ণ মনে করে, যেটা গত 1 বছর হয়েছে। এবং গত 1 বছরে কিন্তু আমাদের অনেকগুলো কারেকশন হয়েছে, আপনারা দেখেছেন এনবিআর কারেকশন হয়েছে, পুলিশ কারেকশন হয়েছে, আমাদের চিটং পোর্টে কারেকশন আসতেছে। এজন্য এই কারেকশন গুলো হওয়ার পর আমি মনে করি এখন বাংলাদেশ একটা বিনিয়োগের পরিবেশের দিকে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরও কারেকশন হয়েছে। ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদেরকে এই কারেকশনটাকে ধরে রাখতে হবে এবং আমাদের এটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগমুখী একটা বিনিয়োগের আশ্রয়স্থল হবে, বিদেশি এবং দেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। সেই ক্ষেত্রে প্রথম আপনাকে অবশ্যই আমাদের এনার্জি নিরাপত্তা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি আপনি আমাকে গ্যাস বিদ্যুৎ না দেন, বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করে তার রিটার্নের যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বিনিয়োগকারীরা কিন্তু বিনিয়োগ করবে না। আমি মনে করি নির্বাচন হওয়ার ঘোষণার পরেই মানুষের মধ্যে আস্থা এসেছে। আপনি আজকে যদি বাইরে যান, আপনার আশেপাশে বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করেন, সবার মধ্যে গত কয়েক মাস যাবত একটাই কোশ্চেন ছিল, নির্বাচন কি হবে না নির্বাচন হবে না। আপনারা দেখেছেন আমাদের যিনি উপদেষ্টা উনি কিন্তু ওনার কথায় কিন্তু এক অনড়ই আছেন। উনি যেটা প্রথমে বলেছেন এখন পর্যন্ত সেটাই বলেছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ডেট উনি কিন্তু বলেছেন। তাই আমরা মনে করি বাংলাদেশের জনগণ ওনার প্রতি আশাবাদী এবং ভবিষ্যৎ বাংলাদেশ ওনার যে গাইডলাইন উনি দেখিয়ে গিয়েছেন বা ওনার কাছ থেকে গাইডলাইন আমরা ভবিষ্যতে নিব, আমরা একটা সুন্দর দেশ গড়তে পারবো এবং বিনিয়োগ বান্ধব বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে উপস্থাপন করতে পারবো। এই মুহূর্তে আসলে রাজধানীর হোটেল শেরাটনে আইসিসির বাংলাদেশের আয়োজনে চলছে এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য কিছু বিকল্প শীর্ষক একটি সেমিনার চলছে এবং সেখানে আমরা সরাসরি যুক্ত হতে চাই। And I'm happy to see that we have come to a point where we can discuss this more openly. So this is a progress. And we have heard about the challenges of the LDC graduation. We know that there will be lots of various the support measures. For example, access to duty-free, quota-free market access to finance at flexible rates, and then there are many agreements. For example, agreement on trade in services, trips. We have heard about subsidies. There's a lot of agreements within the WTO where LDCs are exempt from those. So I would just Salim has mentioned one thing that our co-partners, for example, Nepal and Laos, PTR, who are also set to graduate with us, they are not asking for a deferment or extra time. But I think, there is a reason for that. Of course, I also have we interact quite frequently on those, but they are not very keen and they don't see that how it's going to be benefiting them. One reason is that, I'll give you statistics, that for Bangladesh, after the LDC graduation, 70% of Bangladesh's exports are covered under preferential tariffs. So this is going to be go away. And among the graduating countries, in Sania's presentation also there was a list of countries, some of them already have graduated, but there are 12 countries which are going to be graduating at various phases in the coming years. So out of those 12 countries, Bangladesh's impact in terms of loss of preferences will be the highest. Nepal and Bhutan, Bhutan has already graduated. Nepal, both of these countries have FTA with India and they have trade with India as well. But among these 12 graduating countries,
almost 90% of all export losses will be from Bangladesh. So you can see that the amount or the significance of the volume of the losses, and about 14%, over 14%, the loss will be equivalent to 14.3% of the country's global export. The statistics I'm referring, it is done, a study has been done by the World Trade Organization. So Bangladesh's loss will be 14.3%, and all the other 12 countries, it's 6.4%. So you can see again the extent of losses. দর্শক, আমরা শুনছিলাম সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য। তিনি বলছিলেন আসলে এলডিসি গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশের আগামী দিনের কি চ্যালেঞ্জগুলো হবে সেই কথাগুলো তিনি বলছিলেন। আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে যুক্ত আছেন বিটিএমই এর ভাইস প্রেসিডেন্ট জনাব সালেউজ্জামান খান। আমরা আলোচনায় ফিরতে চাই আবারও। জনাব সালেউজ্জামান খান, আপনার কাছে আবার ফিরতে চাই। আমরা দেখলাম যে এই সেমিনারেও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে একটি বক্তব্য চলছে এবং সেখানে বলা হয়েছে যে 2026 সালে যে এলডিসি গ্র্যাজুয়েশনের একটি উত্তরণের যে পরিকল্পনার মধ্যে আমরা আছি, সেটি হলে আসলে এখন আমরা কতটুকু প্রস্তুত সে বিষয়গুলো নিয়ে আসলে বক্তারা কথা বলছেন। ব্যবসায়ী হিসেবে আপনার কাছে জানতে চাই, এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা উত্তরণ করতে চাই, আসলে প্রতিবন্ধকতা বা আমাদের জন্য চ্যালেঞ্জগুলো কি আছে সামনে? এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের বিগত সরকার কিন্তু অ্যাটেম্প নিয়েছে আমাদেরকে উন্নয়নশীল দেশ করার জন্য, বাট আমি মনে করি এটা একটা টাইম বোম, যেটা আমাদের ভবিষ্যতে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে প্রচন্ড বাধার সম্মুখীন হব। আমরা বিগত সরকার আমল থেকেই কিন্তু এটাকে না করার জন্য, যে আমরা আসলে এখন এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণ হওয়ার মতো যোগ্যতা বাংলাদেশে কিন্তু এখনো হয়নি, এটা আমার ধারণা, আমি যতটুকু বুঝেছি। কারণ আগে যে তথ্যগুলো দিয়ে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমরা নিজেদেরকে উপস্থাপন করেছি, এই তথ্যগুলো আমরা মনে করি ম্যানিপুলেশন করা হয়েছে। আমাদের যা গ্রোথ দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালি আমাদের গ্রোথ কিন্তু সেরকম হয়নি। এই তথ্যগুলোকে দিয়ে আজকে আমরা কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বিগত সরকার অ্যাপ্লাই করেছে। আমাদের ব্যবসায়িক তরফ থেকে আমরা প্রতিদিন মানা করতেছি যাতে এটা কারো 3 থেকে 5 বছর ডিলে করা হয়, এবং আমাদের সত্যিকারের যে তথ্য বাংলাদেশ সরকার আছে এবং বিগত সরকার যে তথ্যগুলো এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আমাদের সাবমিট করা হয়েছে, সেটাকে আরেকবার ক্রস চেক করে আমাদের জাতির কাছে তার প্রমাণ দেওয়ার জন্য। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন যদি যায়, তাহলে আমাদের ইউরোপে এক্সপোর্ট কিন্তু আমাদের বাধাগ্রস্ত হবে। আমরা কিন্তু ইউএস এর মার্কেট যেটা আমাদের আছে, যেটা অনলি 20%, তার নেগোসিয়েশন নিয়ে কিন্তু আমাদের কিন্তু চোখের ঘুম ছিল না গত কয়েকটা মাস। আর যেখানে আমরা 60% এক্সপোর্ট করি ইউরোপে, সেখানে যদি এলডিসি গ্র্যাজুয়েশন এই মুহূর্তে হয়, আমাদের এই ফ্যাসিলিটি গুলো জিএসপি ফ্যাসিলিটি থাকবে না। তারপরে বাংলাদেশের এক্সপোর্ট শিল্প কিন্তু বিরাট বাধার সম্মুখীন হবে। আমাদের সক্ষমতা আমার একদিন করতে হবে, বাট আমাকে যদি প্রপার গাইডলাইন দিয়ে একটা লং টার্ম ভিশন দিয়ে যদি সেট না করেন বর্তমানে, এবং হঠাৎ করে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা চলে যাই, তাহলে আমাদের ব্যবসা প্রচন্ড রকম বাধার সম্মুখীন হবে। তাই আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন যাওয়ার জন্য যেই ধরনের সক্ষমতা সত্যি থাকা দরকার, তা আগের সরকার যেগুলো দিয়েছে তার সাথে একটা সমন্বয় করে একটা শ্বেতপত্র প্রকাশ করার জন্য। আসলে কি আমরা এলডিসি যাওয়ার মতো যোগ্যতা, আমাদের নাম্বার বা সংখ্যা আছে কিনা, তা আমরা ডাউট ফিল করতেছি। আর যদি এখনই না হয়, আমি মনে করি আর 1 মাস সময় আমাদের হাতে আছে। আমাদের যিনি নিরাপত্তা উপদেষ্টা আছেন, তিনি আমরা দেখেছি আমেরিকার সাথে খুব ভালো একটা ডিল করেছেন আমাদের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে। তাই বর্তমানে বাণিজ্য মন্ত্রীকে আমি অনুরোধ করবো, বাণিজ্য উপদেষ্টাকে আমি অনুরোধ করব, আমাদের দেশের স্বার্থে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা মিনিমাম 5 বছরের জন্য ডিলে করার জন্য, ডেফার্ড করার জন্য। পৃথিবীর অনেক দেশগুলো করেছে ডেফার্ড, এরকম নজির আমাদের কাছে আছে। তা ফলো করে এটাকে আরো 5 বছর ডেফার্ড করার জন্য। যদি এটা ডেফার করতে আমরা না পারি, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট প্রচন্ড রকমের বাধাগ্রস্ত হবে, এবং বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে এক্সপোর্টের মতো। এটা একটা সিরিয়াস ইস্যু, যেটা বিগত সরকার আমলে করা হয়েছে। এটা মনে করতেছি, আমি আবারও বলতেছি, এটা টাইম বোম, যেটা 2026 সালে বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণে আমাদের অর্থনীতি কিন্তু বাধাগ্রস্ত হবে। তাই আমি আপনার মাধ্যমে আবারও বলতেছি, আমাদের সরকারকে, বাণিজ্য উপদেষ্টাকে, উনি যাতে দ্রুত এটাকে ডেফারেল করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা করতে হবে।
অনতিবিলম্বে। জনাব জামান, ইতিমধ্যে তো সরকার মুদ্রানীতিও ঘোষণা করেছে। এই যে মুদ্রানীতি ঘোষণা করলো, আরেকদিকে বিনিয়োগের জন্য আহ্বান জানানো হচ্ছে। আসলে পরিস্থিতিটা কি? এটির সাথে আসলে বিনিয়োগের আপনাদের চ্যালেঞ্জ আছে কিনা? মুদ্রানীতি সরকার সবসময় এটা ঘোষণা করে থাকে, কিন্তু বাজারে কিন্তু বিনিয়োগ বান্ধব পরিবেশ ডিমান্ড থাকতে হবে। আপনি যদি এই মুহূর্তে যদি যান ব্যাংকগুলোতে, দেখবেন 11টা ব্যাংকের কাছে প্রচুর পরিমাণ লিকুইড জমা হয়েছে। আর বাকি যে 40টা ব্যাংক আছে যারা দুর্বল ব্যাংক আমরা বলতেছি, সেই ব্যাংকগুলো থেকে কিন্তু অনেক ক্রাইসিস। আপনি যদি কোনো দুর্বল ব্যাংকে আজকে ব্যাংকে এফডিআর করেন, আপনি 13% এফডিআর রাখতে পারবেন। কিন্তু যেগুলো সবল ব্যাংক, যেগুলো ভালো ব্যাংক, সেই ব্যাংকগুলোতে আজকে এফডিআর রেট হয়ে গেছে 10%, 11%ও ছিল। তাই এই কারেকশনটা ন্যাচারাল, কিন্তু কিছু হিলিং এর ইস্যু আছে। গত 1 বছরে ন্যাচারাল হিলিংটা হয়েছে। যারা ভালো ব্যাংক, যারা গুড ব্যাংক, তাদের কাছে বর্তমানে ফান্ড আছে। আর যারা দুর্বল, যারা বিভিন্ন রকমের ক্রাইমের সাথে জড়িত ছিল বা যারা ক্রাইমে বাধ্য হয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু আজকে সাফার করতেছে। আপনারা দেখেছেন যে ব্যাংকগুলো একীভূত হওয়ার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি এগুলা হয়ে বাংলাদেশের ডিমান্ড যতটুকু, তার থেকে প্রচুর বেশি ব্যাংকের কিন্তু পারমিশন বিগত যুগ যুগ ধরে বাংলাদেশে আসতেছে। তার জন্য কিন্তু আজকে ব্যাংকিং খাত বাধাগ্রস্ত। যদি আমাদের নির্বাচনটা সামনে হয়ে যায় এবং আমাদের বর্তমান যে এনার্জি যে ক্রাইসিস, সেটাকে আমরা মিট আপ করতে পারি, আমরা বিনিয়োগের জন্য বাংলাদেশ এটা গুড জায়গা, গুড স্তর। আর যদি আমরা অ্যাকাউন্টেবিলিটি করতে পারি, আমরা বর্তমানে পোর্টে ইম্পোর্টের ক্ষেত্রে প্রচুর সাফার হচ্ছি আমাদের বিভিন্ন কাস্টমসের ইস্যুতে। আমি মনে করি সরকার যদি এই জায়গাগুলোতে খেয়াল করে, তাহলে বাংলাদেশ একটা বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে আমরা প্রমাণ করতে পারবো। আর ব্যাংকে বর্তমানে ভালো ব্যাংকগুলোর কাছে ভালো লিকুইড আমি মনে করতেছি আসতেছে। তারা বিনিয়োগ করার জন্য ভালো ক্লায়েন্টও খুঁজতেছে। নির্বাচনের পরে হয়তোবা আমরা সেখান থেকে বিনিয়োগ নিয়ে নতুন করে ইন্ডাস্ট্রি করতে পারবো। আরেকটা বিষয় তো আছে, আপনাদের মধ্যে অভিযোগ আছে যে ব্যাংকের উচ্চ সুদহার, যেটি আপনাদের বিনিয়োগের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং বলা হচ্ছে যে প্রবৃদ্ধির হারও, ঋণ প্রবৃদ্ধিও কমেছে। তো সেক্ষেত্রে এই ব্যাংকের সুদহার কমানোর জন্য আপনাদের কি দাবি আছে, বা এটি আসলে কেমন হলে আপনাদের বিনিয়োগে আপনারা আস্থা রাখতে পারবেন বা বিনিয়োগে ফিরতে পারবেন বলে মনে করেন? গত 20-25 বছর যাবত আমাদের একটা স্বপ্ন ছিল যে ব্যাংকের ইন্টারেস্ট রেট এটা 1 ডিজিট, সিঙ্গেল ডিজিটে নিতে হবে। সিঙ্গেল ডিজিট আমরা নিতে পারি, তাহলেই আমাদের আসলে যে ধরনের বিজনেস করি সেখানে আমাদের মোটামুটি একটা সহায়ক ভূমিকা পালন করবে। বর্তমানে ব্যাংকের ইন্টারেস্ট রেট আমরা গত 15-20 বছরের তুলনায় সবচেয়ে বেশি, 16%, 15% আমরা আসলে ইন্টারেস্ট পেমেন্ট করতেছে। তা বর্তমান যারা রানিং ব্যবসায়ী তাদের জন্য খুব কঠিন। আমি মনে করি গত 7-8 মাসের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে, এবং উইথিন 1-2 মাসের মধ্যে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেটও নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এত হাই রেট নিয়ে আপনি যদি কোনো টাকা নেন, সেটা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে আপনি সেখান থেকে লং টার্ম প্রফিট আনা খুব কঠিন। তাই আমরা গত 1 মাস যাবত দেখছি যে ব্যাংকগুলো তাদের এফডিআর এর যে রেট সেটা কমানো শুরু করেছে। উইথিন 1-2 মাসের মধ্যে আমি মনে করি ব্যাংকের ইন্টারেস্ট রেট কমানো শুরু হয়ে যাবে। তো সেই টোটাল যে ন্যাচারাল হিলিং সেটা হয়ে গেছে, বাট আমাকে এটাকে কন্ট্রোল করতে হবে। আর ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি আপনি 14-15% হয়, ম্যানুফ্যাকচারিং কোনো বিজনেস হবে না, হয়তো বা ট্রেডিং হতে পারে, কিন্তু বাংলাদেশের যে ইকোনমি তা কিন্তু ম্যানুফ্যাকচারিং বেস। আপনাকে এই দুইটাকে আলাদা করতে হবে। একটা হলো ট্রেডিং ইকোনমি, একটা হলো ম্যানুফ্যাকচারিং ইকোনমি। বাংলাদেশের টোটাল ইকোনমি চলে হলো ম্যানুফ্যাকচারিং ইকোনমি। তাই সরকারকে অবশ্যই ফোকাস রাখতে হবে যে আমার যে টাকার মূল্য সেটা সিঙ্গেল ডিজিট হওয়াটা অবশ্যই দরকার, না হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আর আপনারা দেখেছেন অতীতে আমরা বিদেশ থেকে কিন্তু টাকা লোন নিয়েছি ডলারে, কিন্তু বর্তমানে যেহেতু ডলার দাম অনেক বেশি এবং ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট একটু হাই আগের তুলনায়, তাই এই দুইটার মধ্যে সমন্বয় করতে হবে। আর আশা করি সামনের মাসগুলোতে ঋণের সুদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে, কারণ গত 1 বছরে তেমন কোনো বিনিয়োগ বাংলাদেশে হয়নি। আপনারা দেখেছেন ক্যাপিটাল মেশিন কিন্তু ইম্পোর্ট নিম্নমুখী, সর্বোচ্চ নিম্নমুখী। এটার একটাই কারণ, মানুষের মধ্যে কনফিডেন্স ছিল না, আর পাওয়ারের নিরাপত্তা ছিল না, এবং ব্যাংকের সুদের হার অনেক বেশি ছিল। জনাব জামান, এখানে একটু আপনার সাথে আমি আসতে চাই। এই যে আপনি পাওয়ারের কথা বলছেন, এনার্জি সংকটের কথা বলছেন, এখানেও তো আমরা দেখেছি যে এই বর্তমান সরকারের আসার আগে থেকেই জ্বালানি, বিশেষ করে শিল্পের গ্যাস সংকট,
নানান ধরনের আসলে আপনারা একটা ভোগান্তির মধ্যে ছিলেন এবং সেটি নিয়ে আপনারা বিভিন্ন সময় সভা সেমিনার করেছেন, গণমাধ্যমে কথা বলার চেষ্টা করেছেন এবং আপনাদের ক্রাইসিসগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এই যে আপনাদের দাবি এবং সেই দাবির পরে আসলে এখন জ্বালানি সংকটটা কতটুকু নিরসন হয়েছে এবং উৎপাদনের যে ব্যাহত হতো সেটি এখন কতটা আসলে গতি ফিরেছে? দেখেন, আপনারা জানেন যে বি টিম এর মেম্বার মিল আমরা কিন্তু প্রচুর সেমিনার করেছি পাওয়ারের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস নিয়ে। আমরা বিপদে পড়ে আমাদের পেপারও আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, কিন্তু এর ফলে গত কুরবানি ঈদের আগে আমাদের যিনি বর্তমান উপদেষ্টা জ্বালানি, উনি সশরীরে গাজীপুরের বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছেন। এর পরবর্তীতে আমাদের যে পেট্রোবাংলার চেয়ারম্যান এবং সচিব মহোদয়, ওনারা সশরীরে আমাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার অনেকগুলো ফ্যাক্টরি ওনারা ভিজিট করেছেন এবং আমরা যে ওনাদেরকে সত্যটা বলছি যে আমরা গ্যাসের ফ্যাক্টরি বন্ধ, ওনারা সশরীরে দেখেছেন। ওনারা যখন গিয়ে প্রবলেম গুলা ফেস করেছেন, এরপর কিন্তু আমি মনে করি গত কোরবানি ঈদের পর থেকে গ্যাসের সাপ্লাইটা গত 6 মাসের আগের তুলনায় ভালো। এর ফলে আমাদের উৎপাদন সক্ষমতা কিছুটা বেড়েছে। তাই ওনাদের বর্তমানে গ্যাসের সাপ্লাই আগের তুলনায় ভালো, বাট এখনো কিছু কিছু এলাকায় গ্যাসের স্বল্পতার জন্য অনেক ফ্যাক্টরি কিন্তু বাধাগ্রস্ত, বাট সেটা অতীতের যে কোনো দিনের তুলনায় ভালো অবস্থায় বর্তমান আছে। আমরা পেট্রোবাংলার সাথে যোগাযোগ করে জেনেছি আমাদের পাইপলাইন এখন পর্যন্ত অক্টোবর পর্যন্ত গ্যাসের সাপ্লাই যেটা এলএনজি সেটা কন্টিনিউশন করার মতো সক্ষমতা সরকারের কাছে আছে এবং ওনারা আশা দিয়েছেন যে ভবিষ্যতে গ্যাসের তেমন কোনো সমস্যা আমাদের হবে না। আর যেগুলো হবে সেগুলো লাইনের ইস্যু। ওনারা বর্তমানে খুবই আন্তরিক, চেষ্টার কোনো ত্রুটি রাখতেছে না, বাট এই কন্টিনিউশন আমাদেরকে কন্টিনিউ ফলো করতে হবে। কারণ একজন উদ্যোক্তা ব্যাংক থেকে শত শত কোটি টাকার লোন নিয়ে যখন তার ফ্যাক্টরি চালাতে না পারে এবং সে ক্লাসিফাইড হয়ে যায়, তার দায়ভারটা কে নিবে? সেখানে কিন্তু তাকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। তাই আমি মনে করি, বারবার কিন্তু আমি একটা কথা বলেছি যে এনার্জি নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন, সেখানে যদি আমাকে 2% ইন্টারেস্ট টাকা দেন, বিনিয়োগ আসলে হবে না। তাই জ্বালানি নিরাপত্তা বাংলাদেশে একটা ভাইটাল ইস্যু, সেটাকে আমি মনে করি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা সরকার আসবেন তা প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিবেন, না হলে দেশে বিনিয়োগের কোনো সম্ভাবনা হবে না। থেকে অন্য একটা বিষয় জানতে চাই, এখন তো ভারতের সাথে বাংলাদেশের যে স্থলপথ সুতা আমদানির এগুলো বন্ধ আছে, সেক্ষেত্রে আসলে এখন কেমন দেখছেন আপনাদের এই জায়গাটাতে যদি একটু যুক্ত করতেন সংক্ষেপে? দেখেন, আমরা কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশে বেনাপোল বন্দর যে বাংলাদেশ সুতাটা আমদানি হয় তার কোনো প্রয়োজনীয়তা নেই। কিছু কিছু অসাধু ব্যবসায়ী বেনাপোল বন্দর দিয়ে বিভিন্ন ভাগে স্মাগলারিং নামে অবৈধ পথে সুতা আমদানি করত। বর্তমানে বেনাপোল বন্দর বন্ধ করে দেওয়ার পর চিটাগং পোর্ট দিয়ে কিন্তু লিগেলি সুতা ইম্পোর্ট হচ্ছে, যেটা আমাদের এক্সপোর্টের জন্য ভালো, সে জায়গায় আমাদের কোনো দ্বিমত নেই। আর আমাদের ভয় হলো সেটা যে আপনারা দেখেছেন যে ভারতের আজকে আমেরিকা ট্যাক্স 25+25 হয়ে গেছে 50%। যদি ভারত আমেরিকাতে এক্সপোর্ট করা যদি তাদের বাধাগ্রস্ত হয়, তাহলে ভবিষ্যতে তাদের এই সুতোগুলো তারা কি করবে? তাই আমরা আজকে সরকারের মাধ্যমে আলোচনা শুরু করেছি যে ভবিষ্যতে হয়তো বা ভারত তাদের পণ্য, তাদের সুতা বাংলাদেশের ডাম্পিং মার্কেটে পরিণত করবে। তাই আমাদের সবাইকে এই জায়গাটা সজাগ থাকতে হবে, কারণ আপনারা জানেন যে ওয়ার্ল্ড ইকোনমিক পলিটিক্স কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু কখনো ভাবিনি ভারতের উপরে ট্যাক্স আসবে 50%, কিন্তু সেটা হয়ে গেছে। তাই ভারত থেকে হয়তো বা ভবিষ্যতে বেনাপোল না, চিটাগং বন্দর দিয়েও প্রচুর পরিমাণ আন্ডার প্রাইস, যেরকম একটা সুতার দাম যদি $2.80 হয়, তারা হয়তো বা $2.50 বাংলাদেশে এই সুতারা খাওয়ানোর চেষ্টা করবে, যেটার মধ্যে আমরা হয়তো এন্টি ডাম্পিং এর চিন্তা ভাবনা হতে পারে। আর যদি ভবিষ্যতে আমরা প্রমাণও হয় যে ভারত তাদের পণ্যের ট্যাক্স 50%, সেই পণ্যটা বাংলাদেশে এসে বাংলাদেশের মেড ইন বাংলাদেশ হয়ে যদি বিদেশে এক্সপোর্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে শুল্কর একটা ইস্যু আসতে পারে। সেটা নিয়ে আমরা কন্টিনিউ মনিটরিং রাখতেছি, যাতে বাংলাদেশকে ভারতের ডাম্পিং স্টেশন যাতে না হয়, আমরা যাতে সেই ফাঁদে পা না দিই। তার জন্য আমরা সরকারের সাথে এবং আমাদের ব্যবসায়িক বন্ধুরা আছেন তাদের সাথে কন্টিনিউ আলোচনা চালাচ্ছি যে কিভাবে মেড ইন বাংলাদেশ মানে মেড ইন বাংলাদেশ, এখানে বাংলাদেশের সুতা হবে, বাংলাদেশের গার্মেন্টস হবে, বাংলাদেশের ডাইং হবে, ফুল মেড ইন বাংলাদেশ। কারণ ভারত থেকে যদি সুতা এনে যার ট্যাক্স 50%, আপনি শুধু ভ্যালিডেশন মাত্র 10% করে এক্সপোর্ট করেন, তাহলে হয়তো বা ভবিষ্যতে এগুলো নিয়ে আমরা প্রবলেম আসতে পারে। তাই আমরা সরকারের সাথে আলোচনা করতেছি যে কিভাবে ভ্যালুয়েশনের জায়গাটাকে আমরা বাড়াতে পারি। বাংলাদেশ থেকে যেটা এক্সপোর্ট হবে
সেটা যাতে বাংলাদেশেই থাকে, বিদেশি কোনো পণ্য এনে আমরা যাতে এক্সপোর্ট যাতে না করি। সেই জন্য আমি মনে করি বিনিয়োগের পরিবেশ ভবিষ্যতে আমাদের এখানে আরো আরো ওপেন হবে। আমরা এখানে পলিস্টার ফ্যাক্টরি হয়তো বা করতে পারবো। আর ভবিষ্যতে ভারত থেকে সুতা এনে বাংলাদেশে ডাম্পিং স্টেশন না হয়, সরকারকে আমরা সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ জনাব সালেউজ্জামান খান আমাদের আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং আপনি আসলে আপনার খাত এবং ওভারঅল বিনিয়োগের পরিবেশ নিয়ে কথা বলেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ। অন্য কোনো আলোচনায় হয়তো আবার আপনার সাথে আবারও যুক্ত হব। থ্যাংক ইউ। ই-রিটার্ন চালুর প্রথম 10 দিনে প্রায় 1 লাখ করদাতা 2025-26 কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, চলতি বছরের গত 4 আগস্ট 2025-26 কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম চালুর পর থেকে 13 আগস্ট পর্যন্ত প্রথম 10 দিনে 96,945 জন করদাতা 2025-26 কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এছাড়া গত বছর 9 সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল শুরুর প্রথম 10 দিনে 20,523 জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছিলেন। সে হিসেবে এবছরের ই-রিটার্ন দাখিলের দৈনিক গড় সংখ্যা গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় 5 গুণ। কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সুষ্ঠু নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব সহায়তা দেবার কথাও জানিয়েছেন তিনি। বুধবার সচিবালয়ে সার্বজনীন পেনশন অ্যাপ উদ্বোধন করেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে বলেন, এবারও ঋণ খেলাপিরা ভোটে দাঁড়াতে পারবেন না। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইউনাইটেড পেনশন অ্যাপের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এটা পুরনো সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের উচিত তাদের শনাক্ত করা। নির্বাচনে কালো টাকার ব্যবহার নিয়েও নিজেদের অবস্থানের কথা জানান অর্থ উপদেষ্টা। কারো টাকা যাতে, আমিও সবসময় অর্থনৈতিক উন্নতি রাজনৈতিক কালচারের সাথে। এখন যদি কোনো যদি এনকারেজ করে টাকা পয়সা দিয়ে সে করবেন, নমিনেশন দেবেন, ভোট দেবেন, তখন তো আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছু দেখতে চাই। ঋণ খেলাপি থিওরিটিক্যালি পারে না তো। ঋণ খেলাপি আমার সময় একজন ঋণ খেলাপিও পায় নাই। মানে নিয়ম কিন্তু ইলেকশন কমিশন ঋণ খেলাপি দেখবে লাস্ট ডে পর্যন্ত, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিআইবি এখন তার সুবিধা তো ব্যাংকের কাছেই তো আছে, কিন্তু প্রবলেমটা কি কোর্টে একটা স্টে অর্ডার নিয়ে আসে। উপদেষ্টা বলেন, কেউ বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। রাজনৈতিক বক্তব্য রাখুক না রাজনৈতিক, আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছে নাকি, আমার কাছে কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তখন মারামারি করি না আর কি, পারি নাই মারামারি, এখন মারামারিটা বন্ধ করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থাই নেবে অর্থ মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা, বলেন অর্থ উপদেষ্টা। আমরা যথাসামর্থ্য সাপোর্ট দিচ্ছি অর্থ মন্ত্রণালয় থেকে, ল অ্যান্ড অর্ডারের জন্য যা যা লাগে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। বুধবার নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন দাম অনুযায়ী দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারে 98 টাকা 2 পয়সা থেকে বাড়িয়ে 99 টাকা 66 পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার $0.64 থেকে বাড়িয়ে $0.65 নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 6 জুলাই মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 93 টাকা 97 পয়সা থেকে বাড়িয়ে 98 টাকা 2 পয়সা করা হয়েছিল। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে জানাবো শেয়ার বাজারের আপডেট।
দর্শক দেখে নিতে চাই এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে আজকে প্রধান তিনটি সূচকেই ঊর্ধ্বমুখী রয়েছে শেয়ার অবস্থা। ডিএসএক্স ইন্ডেক্স সেটি 26 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5341 পয়েন্ট। ডিএসইএস ইন্ডেক্স এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1160 পয়েন্টে। DS30 ইন্ডেক্স এটি এই মুহূর্তে 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 2070 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত লেনদেন হয়েছে 5,008 কোটি টাকা। কোম্পানির শেয়ারের দাম বেড়েছে 194টি কোম্পানির দাম বেড়েছে এবং 135টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এখন পর্যন্ত, এবং অপরিবর্তিত আছে 68টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক এবার জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বাজারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্কিন ডলার দাম এই মুহূর্তে রয়েছে 123 টাকা এবং ইউরোর দাম রয়েছে 140 টাকা। পাউন্ড বিক্রি হচ্ছে 162 টাকায়, চীনা ইউয়ান বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 32 টাকা এবং ভারতীয় রুপি বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। একই সাথে আমরা জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে দাম রয়েছে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 1,71,600 টাকা। 21 ক্যারেটের স্বর্ণের দাম রয়েছে 1,63,797 টাকায়। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,40,399 টাকা এবং সনাতন ধনের স্বর্ণের দাম রয়েছে 1,16,126 টাকা। রূপার দাম জানবো। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ভরি 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,811 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম রয়েছে 1,726 টাকা। দর্শক, সময় হলো আরও একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। পিরোজপুরে মাল্টা চাষে বদলে গেছে চাষিদের জীবন। জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পরিচিতি এখন মাল্টা গ্রাম নামে। এলাকার মাল্টা চাষের সাথে সম্পৃক্ত প্রায় 400 পরিবার। তবে অপরিপক্ষ মাল্টা বাজারজাত করায় চাষিরা বঞ্চিত হচ্ছে পর্যাপ্ত লাভ থেকে। এই ব্যাপারে কৃষকদের পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পিরোজপুরে 2007 সাল থেকে ছোট পরিসরে মাল্টা চাষ শুরু হলেও এখন তা বাণিজ্যিক রূপ ধারণ করেছে। সবুজ জাতের বাড়ি মাল্টা এক চাষ করে স্বাবলম্বী অনেকেই। এখানকার মাটি ও পানি মাল্টা চাষের উপযোগী হওয়ায় ফলনও ভালো। প্রতিটি গাছ থেকে পাওয়া যাচ্ছে 2 থেকে 4 মণ মাল্টা। তবে ঝরে যাওয়ার ভয়ে আগেভাগেই মাল্টা বিক্রি করে দেন চাষিরা। মাল্টাটা খুব সুস্বাদু এবং এই মাল্টাটা আমরা বিভিন্ন জায়গায় এই মাল্টাটা যায়। এই মাল্টাটা আমরা এই মাল্টা চাষ করে আমরা লাভবান, কিন্তু এই মাল্টাটা আমরা ঠিক সময় বিক্রি করতে পারি না, মাল্টাটা ঝরে যায়। আমাদের মালটাটা সুস্বাদু হয় মাটির উর্বরতার কারণে, এবং এখানে আমাদের মালটা আমার আরো মনে করেন 1.5 বিঘা জায়গায় মালটা 550 গাছ আছে। আমার মালটার ফসলটা খুব ভালো হয়েছে। মাল্টা কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতারা। তো এখান থেকে আমরা মালটা ক্রয় করে বরিশাল, খুলনায়, ঢাকায় বিভিন্ন শহরে পাঠাই, বিভিন্ন জায়গায় আড়তে পাঠাই। এখানে মালটা অত্যন্ত সুস্বাদু এবং ভালো মিষ্টি মালটা। এইসব এলাকা মাল্টা গ্রাম বলেই পরিচিত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের অপরিপক্ক মালটা বাজারজাত না করার পরামর্শ দিয়ে আসছেন। আগাম মালটা কাটার ফলে এই এলাকার কৃষকদের মালটার ব্যবসায় লস খাচ্ছে কৃষকরা, কারণ আগাম কেটে ফেলার জন্য তারা টাকা পাচ্ছে না। এজন্য যৌথ উদ্যোগে মালটা যাতে সেপ্টেম্বরের 7 তারিখের পরে বিক্রি করা যায়, এর জন্য আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যাতে আগাম মালটা বিক্রি না করেন। সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মোট 105 হেক্টর জমিতে মাল্টা আবাদ হয়েছে। হেক্টর প্রতি 20 থেকে 22 মণ মাল্টা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বাংলাদেশের মৌসুমি ফলের স্বাদ আর গন্ধে যুক্তরাজ্যের বাজারেও রয়েছে আর বিশাল রাজত্ব। পরবাসেও এসব ফলের চাহিদা শীর্ষে। তবে এবছর ব্রিটেনে দেশীয় ফলের অভাবে অভিবাসী বাংলাদেশিদেরও কিনতে হচ্ছে ভিনদেশি ফল। দেশি ফলের স্বাদ নিতে না পারায় হতাশ তারা। লন্ডনের শীতল বাতাসে যখন ছড়িয়ে পড়ে দেশের মাটির গন্ধ, তখন হাজার মাইল দূরে থেকেও প্রবাসীর মন ভরে ওঠে ভালোবাসায়। আম, লিচু, কাঁঠালের মিষ্টি সুবাসে জেগে ওঠে ছোটবেলার স্মৃতি আর শেকড়ের টান।
তাই তো শুধু লন্ডনে থেকেও প্রবাসীরা খোঁজেন দেশীয় মৌসুমী ফলের স্বাদ। শুধু প্রবাসীই নন, বাংলাদেশের আম, লিচু, কাঁঠালের অপূর্ব স্বাদে মুগ্ধ যুক্তরাজ্যের মানুষও। তাই তো লন্ডনের বাজারে চোখে পড়ে দেশীয় ফলের পসরা। তবে এবার যেন লন্ডনের দেশীয় ফলের রাজত্বে খানিকটা ভাটা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এবছর দেশীয় ফলের অভাবে হতাশ ক্রেতারা। আমাদের কিন্তু অনেক চাহিদা এই বছর, বা বছরেই সব বছরই থাকে অনেক চাহিদা, কিন্তু আমরা তো সিজন আসলে বিক্রি করতে পারি না। আমাদের আজকে নাই কালকে নাই, এই একটা না একটা আবুল তাবুল বলে যা ইচ্ছা তা বলতেছে। যেহেতু ব্যাপক সংখ্যক মানুষদের একটা চাহিদা, এই চাহিদা পূরণে আমাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করলে দেশ আপনার আর্থিকভাবে রাজস্ব, ব্যাপক একটা রাজস্ব সেখানে পাবে, এবং আমাদের কমিউনিটিও মৌসুমি ফল, বিশেষ করে আম, লিচু, কাঁঠাল সহ এই ফ্রুটসগুলো, নিজেদের দেশের ফ্রুটসগুলোকে তারা, ফলগুলোকে খাবারের একটা সুবর্ণ সুযোগ তারা পাবে। ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও BBCCI প্রেসিডেন্ট রফিক হায়দার জানান, বিভিন্ন দেশ ফল আমদানি রপ্তানি ক্ষেত্রে সুবিধা দিলেও বাংলাদেশ পিছিয়ে। এই সুযোগে বর্তমানে বাজার দখল করেছে ভারত, পাকিস্তান আর মেক্সিকান আম। আমরা কিন্তু বলেছি যে বিমানের সাথে কথা বলে ডিরেক্ট ফ্লাইট, মানে একটা ফ্লাইট করা যায় কিনা, যেটা আপনারা বলেছেন যে ম্যাঙ্গো ফ্লাইট, রাইট? ম্যাঙ্গো কিনের মতো ম্যাঙ্গো ফ্লাইট, এরকম একটা টার্ম আপনারা ইউজ করেন। আমরা কিন্তু মাননীয় হাই কমিশনার স্যার, সচিব স্যারের কাছে রিকোয়েস্ট করেছে, তো এটা নিয়ে আমরা কাজ করছি। আপনাদের ওপিনিয়নগুলো আসলে আরো কাজে দিবে আমাদের। তারা মনে করছেন সরকার রপ্তানি বাড়ালে শুধু প্রবাসীরাই দেশীয় ফলের স্বাদ পাবেন না, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।